রবি, রবি। কে? আমি। এদিকে তাকাও। কে? কে দাঁড়িয়ে ওখানে? ছায়া ঠিক নয়, কিন্তু ছায়ার মতো। মৃত্যু? মৃত্যু কি তবে এই? আমি এসেছি, চিনতে পারছো না? আমি তোমার নতুন বৌঠান। নতুন বৌঠান? তুমি তুমি এসেছো? আমাকে নিতে এসেছো? যাবার সময় হলো বিহঙ্গের। এখনই কুলায় রিক্ত হবে স্তব্ধ গীতি, ভ্রষ্ট নীর, পরিবে ধুলায়, অরণ্যের আন্দোলনে। তুমি কবিতা জানলে কি করে? এ তো তোমার সব কবিতা আমি জানি, তোমার সবটুকু। মরে যাওয়া মানে আর কিছুই নেই বুঝি? রাতের সব তারারাই আছে দিনের আলোর গভীরে। তুমিই তো লিখেছিলে। আশ্চর্য ভালো বোধ হচ্ছে জানো। এতদিন ধরে তুমি আমাকে মনে রেখেছ, আমার আমার সকল প্রকাশের মধ্যে দিয়ে মনে রেখেছ। আর তুমি আমাকে কি দিয়ে মনে রেখেছো রবি? কি বলি বলো তো? আমার সকল ভালোবাসায়, সকল আঘাতে, সকল আশায় তুমি ছিলে। হয়তো সবসময় আমি তোমার কাছে যাইনি। ছোটবেলার কোনো কথা মনে পড়ে না? 9 বছরের নতুন বউ আর তার 7 বছরের ছোট্ট দেওর। সত্যি কথা বলবো, হাসবে না? হাসবো তো বটে, বলো। মনে পড়ে বাড়িতে তখন তুমি নতুন বউ, ছাদে বেড়াচ্ছিলে ছর্দির সঙ্গে। মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয়ই। আমি কাছে যাওয়ার চেষ্টা করতেই ছর্দির এক ধমক। ইস, তখন তোমার মুখখানা যা হয়েছিল, লজ্জায় অপমানে রাঙা। খুব ইচ্ছে করছিল বর্ণদিদিকে বলি, আহা ছেলে মানুষ, না হয় থাকলো আমাদের সঙ্গে। এইসব কথার ও আর কি বুঝবে? কিন্তু নতুন বউ তো, আর বয়সী বা কত বলো? মুখ ফুটে বলা যায় না সব। শুধু সেই নতুন বউকেই দোষ দিচ্ছ কেন? মুখ ফুটে কোনোদিন কোনো প্রশংসার কথা তুমি আমাকে বলেছ? এই ছেলে, অমন অপবাদ দিও না, অধর্ম হবে কিন্তু। সরু করে সুপুরি কাটায় রবির মতো কেউ না, এমন কথা বলিনি জনে জনে। সুপুরি কাটার সার্টিফিকেটটা দিয়ে হবেটা কি? আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট। সেখানে কোনো দিন তুমি আমাকে মন খুলে ভালো বলনি। বিহারী চক্রবর্তীর সঙ্গে তুলনা করে বারবার রেখেছো আমাকে নিচের তলায়। কি হাসছো যে? হাসছি আর ভাবছি, কি? সেই রাগ এখনো মনের মধ্যে পুষে রেখে দিয়েছো? না গো, সেসব কোথায় ফেলে এসেছি। সে থেকে গেছে আমার বুকের মধ্যে আতরের ফিকে হয়ে যাওয়া, মন খারাপ করা গন্ধের মতো। দিনের শেষে ছাদের ওপর পড়তো মাদুরি আর তাকিয়া। একটা রূপোর রেকাবিতে বেলফুলের গোড়ে মালা, ভিজে রুমালে, পিরচে এক গ্লাস বরফ দেওয়া জল, আর বাটাতে ছাঁচি পান। তুমি গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতে। গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতি দাদা। বেহালায় লাগাতেন ছড়ি, আমি ধরতুম চড়া সুরের গান। সূর্য ডোবা আকাশের ছাদে ছাদে ছড়িয়ে যেত তোমার গান। হু হু করে দক্ষিণের বাতাস উঠত দূর সমুদ্র থেকে। তারায় তারায় যেত আকাশ ভরে। আমিও গাইতেম জোড়াসাঁকোর ছাদে, কিংবা চন্দননগরে সেই মোরাম সাহেবের বাংলোয়। বাইরে ঘন ঘোর বর্ষা, ঝাপসা নদীর উপর ডাকাতের মতো বৃষ্টি ঝরে পড়ছে অবিরাম। আর চারদিক খোলা সেই গোল ঘরে আমরা দুজনে মুখোমুখি বসে
গান গাইছি, গানের পর গান, অশেষ, অনন্ত। সেসব দিন থেকে গেছে আমার লেখায়। বিধিও প্রসঙ্গে উৎসর্গ করেছিলাম তোমাকে, লিখে দিয়েছিলাম। আমার এই লেখার মধ্যে লেখা রহিল। এক লেখা তুমি আর আমি পড়িব, আর এক লেখা আর সকলে পড়িবে। ঠিক যেমন তোমার রক্তকরবীতে কিশোর বলেছিল, ওই গাছটা থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। তা হবে। নন্দিনী আর কিশোরের মধ্যেও তো আছি আমরা দুজন। সেসব দিনগুলো আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল রবি। কে যে কাকে ফুটিয়ে তোলে নতুন বউঠান। কিন্তু এইসব ভালো লাগার কথা তুমি আমাকে কখনো বলনি তো। বললে কি হতো? জানি না কি হতো, কিন্তু আমার কম বয়সের একটা কষ্ট হয়তো কমতো। তবে বলি শোনো, আমার ভয় হতো তোমার লেখা শুনে। হয় কিসের? মনে হতো এ এক আশ্চর্য, গণ্ডি টানা সংসারে একে ধরবে না বেশি দিন। বোকার মতো নিন্দে করে তোমায় বেঁধে রাখতে চেয়েছি, ভাবতেই পারিনি জোর করে কাউকে বেঁধে রাখা যায় না, নিন্দে করেও যায় না, ভালোবাসা দিয়েও যায় না। তোমার দাদাকেও তো আমি বেঁধে রাখতে পারিনি। ছি ছি, এ কি কথা? দাদা তোমাকে ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। তুমি চলে যাওয়ার পর কত লোকে বলেছে বিয়ে করতে। অমন দেবতার মতো লোক, অমন মানুষ, কিন্তু জ্যোতি দাদার ছিল সেই এক উত্তর, বিয়ে করব কি করে, তাকে ভালোবাসি। আমি তো বুঝতে পারিনি ঠাকুরপো, সারা দিনের পর বিকেল বেলায় তোমার গানের ওই ফুটন্ত গোলাপের মতো উন্মুখ হয়ে বসে থাকতাম। তাম্র থালায় করে মালাখানি গেঁথে সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি। ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছি পেতে। কার কথা ভেবে বসে আছো জানি নাকি। তিনি তো আসতেনই না কোনো কোনো দিন, থেকে যেতেন বীরজিতলাওয়ালার বাড়িতে। তারপর একদিন কি বলো? বলতে কষ্ট হয়, আজও এতদিন পরেও। তোমার দাদার জব্বার পকেট থেকে পেলাম এক অভিনেত্রীর চিঠি। আমি তো সুন্দরী ছিলাম না কোনো কালে। সুন্দরী ছিলে না? কি আশ্চর্য দুটো চোখ ছিল তোমার নতুন বউঠান। আমি যতবার ছবি আঁকতে গেছি সব ছবিতেই যেন তোমার ওই চোখ দুটো ফুটে উঠতে চেয়েছে। কিন্তু এ বাড়িতে সবাই তো আমাকে পছন্দ করেনি। পছন্দ করেননি? কে? মেজ ঠাকুরপো চিঠিতেও লিখেছিলেন আমি যে কোনো অংশে আমার স্বামীর উপযুক্ত হতে পারি তা তিনি বিশ্বাস করেন না। সত্যি তো, তোমার দাদার কত রূপ, কত বিদ্যে, কত গুণ, আমি তো উপযুক্ত নই তার। সেই অভিমানী কি তুমি অমন করে চলে গেলে নতুন বউঠান? নতুন বউঠান, সেই অভিমানী কি অমন করে? খুব কষ্ট পেয়েছিলে না? তুমি জানো না, আমার পায়ের নিচে থেকে যেন পৃথিবী সরে গেছিল, আমার আকাশ থেকে আলো নিভে গেছিল। সেই শূন্যতার কুহক যে কোনোদিন ঘুচবে এমন কথা আমি মনেও করতে পারিনি। আমি জানি, তুমি যখন সারা রাত খ্যাপার মতো ছাদে ঘুরে বেড়াতে, কতবার চেষ্টা করেছি সামনে এসে দাঁড়াতে, কতবার ভেবেছি তোমার মাথায় হাত বুলিয়ে দেব, তোমায় বলবো
এমন পাগলামি করে না রবি। শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো। কিন্তু মানুষ যা পারে আমরা তো তা পারি না। তুমি আমাকে খুব ভালোবেসেছিলে, তাই না? আর তুমি আমাকে বাসনি? খুব খুব। সমস্ত জীবন ধরে যত ভালোবাসা পেয়েছি, দিয়েছি। নিহারিকা পুঞ্জের মধ্যে যেমন তারা, তেমনি করে তোমার মধ্যে মিলে আছে। এমন অনেক মানুষ আছে যারা এই ভালোবাসার অন্য রকম মানে করে, জানো তো রবি? জানি, তারা তো মিথ্যেও বলে না বৌঠান। মিথ্যে বলে না? সবটাই কি মিথ্যে? ভালোবাসা যখন ছোট পুকুরের জল, তখন তাকে এ পুকুর ও পুকুর বলে ভাগ করা চলে। কিন্তু যখন বন্যা আসে, তখন স্নেহ, প্রেম, বন্ধুত্ব সব একাকার হয়ে যায়। এই তো সমস্ত জীবন ধরে দেখলুম, কিন্তু আমার কথার উত্তর দিল না তো। অমন করে কেন চলে গেলে তুমি? কাপড়ওয়ালি বিশুকি দিয়ে আফিমা নিয়ে? দাদার ওপর এত অভিমান ছিল তোমার? শুধু তোমার দাদার উপর নয়। তবে চুপ করে থেকো না, বলো। উর্মিলা, স্বর্ণ দিদির মেয়ে। ভগবান তো আমার কোলে কিছু দেননি, তাই ওই ছিল আমার সব। তেতলার ছাদের সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামতে গিয়ে সিঁড়ির নিচে উপুর হয়ে পড়ে আছে মেয়েটা। ওইটুকু দেহটা যেন দুমড়ে গেছে। থোকা থোকা চুলে জমাট বাঁধা রক্ত। উফ মা গো! পরে কিন্তু সেই জন্যই কি এত কেন জানতে চাও তুমি? সব প্রশ্নের কি উত্তর হয়? উত্তর পাওয়া ভালো। এই দিন দশেক আগে যেন ঘোরের মধ্যে একটা কবিতা লিখলেন, শুনবে? শুনি। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল। পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। তাহলে সমস্ত জীবন ধরে একটা কষ্ট আমাকে বইতে হয়েছে। লোকে বলেওছে এমন কথা। আমার বিয়ের কথা যখন চলছিল, তখন তুমি একবার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলে। আর আমার বিয়ের 4 মাস পরেই, না বৌঠান, উত্তর যদি না দিতে চাও দিও না। জানবার যদি কিছু বাকি থেকে যায় এই জীবনে, থাক। ছাদে একটা বাগান করেছিলাম, নাম দিয়েছিলাম নন্দন কানন। মনে পড়ে? মনে পড়বে না? সেই বাগানই তো ছিল আমাদের সবকিছু। নষ্টনীর বলে একটা গল্প লিখেছিলাম ভারতীতে, তার মধ্যে ছিল সেই নন্দনকাননের ছবি। তার মধ্যে আরো অনেক কিছু ছিল রবি। সেটা নিছক বানানো গল্প ছিল না। কোনো গল্পই কি নিছক বানানো হয় বৌঠান? কত রন্ধ্রপথ দিয়ে তার মধ্যে জীবন এসে মিশে। কিন্তু নন্দনকাননের কথা কি বলছিলে? আমি বুঝতে পারছিলাম আমার সেই নন্দন কানন শুকিয়ে আসছে। উর্মিলা চলে গেল, তোমার দাদা সরে যাচ্ছে, আর তুমি খাঁচায় বন্দি ওই শ্যামা পাখিটার মধ্যে নিজেকে দেখতে পেতেম। বিশু যখন কাপড়ের বোঁচকা আমার সামনে মেলে ধরলো, নানা রঙের কাপড়, চোখের সামনে যেন রঙের আলপনা এঁকে দিয়েছে কেউ। হঠাৎ মনে হলো মানায় না, মানায় না, এত রং আমার ঘরে মানায় না।
বলেছিলাম, কেমন করে বলেছিলাম, কিচ্ছু মনে নেই। শুধু মনে পড়ে তার চোখ দুটো আমার দিকে তাকিয়ে আছে, তাকিয়েই আছে। ভিতরের সব কথা পড়ে ফেলবে নাকি? আজ অনুতাপ হয় না? কতটা বাকি ছিল জীবনের, কত আশায়, হতাশায়, বিশ্বাসে, প্রবঞ্চনায়, অন্ধ দেওয়াল আর ওই পাথর ভেঙে ফিরিয়ে আসা সম্ভাবনায় ভরা। কত অভাবিক বাঁক নেয় এই জীবন, 25 বছর বয়সেই শেষ করে দিলে। নতুন বউঠান, ভেবে কষ্ট হয় না তোমার? ভোরের বাতাস দিচ্ছে রবি, তোমার চাদরটা নেমে গেছে, বুকের কাছে টেনে দিই।